আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল প্রণালী হচ্ছে হরমুজ। সেখানে টানা 2 দিন ধরে অর্থাৎ গতকাল শুরু হয়ে আজকে পর্যন্ত আইআরজিসির যুদ্ধ মহড়া চলবে। তাহলে এই মহড়া কি বার্তা দিচ্ছে এবং কাদেরকে সেই বার্তা দিচ্ছে? যদি যুদ্ধের কোনো ইঙ্গিত হয় তাহলে পরিস্থিতি কোথায় যাবে, কি হতে যাচ্ছে? ইরানের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, যুদ্ধ শুরু হলে তারা আমেরিকাকে কঠিন শিক্ষা দেবে। প্রশ্ন আসছে, ইরান কি পারবে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিরাজুল ইসলাম। এতক্ষণ আজকের যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে সেগুলো জানিয়ে দিলাম। এখন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। আশা করি সঙ্গেই থাকবেন। সবার আগে বলে রাখি, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা শোনা যাক। হরমুজ প্রণালী হচ্ছে খুবই সরু একটা প্রণালী, মাত্র 33 কিলোমিটার চওড়া এই প্রণালী। এখান দিয়ে যদি আমেরিকার যে আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজ বা জেরাল্ড আর ফোর্ড যে বিমানবাহী রণতরী আনতে চাচ্ছে, এই দুটো জাহাজ যদি এর দিকে ঢোকে তাহলে এখান থেকে খুব সহজে ঘুরে বের হতে পারবে না। এরকম একটা পরিস্থিতি। একটা জাহাজ যদি ঘুরতে চায় তাহলে অনেক সময় লাগবে, ব্যাপারটা এরকম। সেখান থেকে খুবই সরু একটা প্রণালী। এই প্রণালীর কাছাকাছি ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তারা গতকাল থেকে যুদ্ধ মহড়া শুরু করেছে। আজকে মহড়ার মূল পর্ব হবে অনুষ্ঠিত। এই মহড়াটা এই মুহূর্তে খুবই তাৎপর্যপূর্ণ, কারণ হচ্ছে যে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান এবং আমেরিকার প্রতিনিধি দলের মধ্যে পরমাণু ইস্যুতে আলোচনা শুরু হচ্ছে। এটা হচ্ছে সাম্প্রতিককালে যে উত্তেজনাকর অবস্থা তৈরি হয়েছে তার ভিতরে দ্বিতীয় আলোচনা। আমরা জানি কিছুদিন আগে ওমানের রাজধানী মাস্কাটে ইরান এবং আমেরিকার মধ্যে পরোক্ষ ইনডাইরেক্ট আলোচনা হয়েছে। আজকে সেই আলোচনা দ্বিতীয় দফা সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই আলোচনা শুরুর আগে গতকাল থেকে আজকে পর্যন্ত টানা 24 ঘন্টার মহড়া, যুদ্ধ মহড়া পরিচালনা করছে ইরানের আইআরজিসি, এদের নেভাল ইউনিট। অর্থাৎ এটা বেসিক্যালি নৌ মহড়া। পারস্য উপসাগরে 3টা দ্বীপ আছে। এই 3টা দ্বীপ নিয়ে অবশ্য সংযুক্ত আরব আমিরাতের সাথে ইরানের মালিকানার প্রশ্নে দ্বন্দ্ব আছে। আরব আমিরাত দাবি করে তাদের, ইরান দাবি করে তাদের। যাই হোক, কিন্তু কন্ট্রোল ইরানের আছে। এই 3টা দ্বীপ থেকেও মহড়া চালানো হয়েছে। এই মহড়ায় কি কি ব্যবহার করা হয়েছে? স্পিডবোট, তারপরে ড্রোন, মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার। অর্থাৎ বাস্তব যুদ্ধে কি ধরনের পরিবেশ তৈরি হতে পারে, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কি ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি হতে পারে, সেরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে মহড়া চালানো হচ্ছে। এবং আরো কিছু আজকে মহড়া হবে, এবং আজকে মহড়ার মূল পর্ব হবে। তার মানে এখানে জাহাজ, হেলিকপ্টার, গানশিপ, ডেস্ট্রয়ার, ড্রোন আরো অনেক বেশি কিছু অংশগ্রহণ করতে পারে। এবং এখানে মহড়া দেওয়া হয়েছে মূলত যুদ্ধ শুরু হলে ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুটো মহড়ায় চালানো হচ্ছে। অর্থাৎ কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হবে, কিভাবে শত্রুর বিরুদ্ধে হামলা চালাতে হবে, এটা। তো এই মুহূর্তে এই মহড়াটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? মূল কারণ হচ্ছে যে ইরান এবং আমেরিকা যখন পরমাণু আলোচনা শুরু করতে যাচ্ছে আজকে জেনেভায়, তখন এই মহড়াটা চালানো হচ্ছে। এছাড়া আরো বেশ কিছু প্রেক্ষাপট আছে, আমি একে একে তুলে ধরছি। ইরান এবং আমেরিকার ভিতরে প্রচন্ড রকমের সামরিক উত্তেজনা শুরু হয়েছে। পরমাণু আলোচনা আজকে আবার দ্বিতীয় দফা শুরু হচ্ছে। এই আলোচনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদম সুস্পষ্ট করে বলেছেন যে আমেরিকা এবং ইরান যে পরমাণু আলোচনায় বসছে, এই আলোচনা থেকে যদি কোনো পরমাণু চুক্তি না হয়, আমেরিকার যদি দাবি না মেনে নেয়, তাহলে ভয়াবহ ট্রমাটিক অবস্থা তৈরি হবে। অর্থাৎ ভয়াবহ একটা অবস্থা তৈরি হবে ইরানের জন্য। তার মানে তিনি সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন। এছাড়া আমার ধারণা আপনারা হয়তো অনেকেই জানেন, লিন্ডসে গ্রাহাম নামে একজন মার্কিন সিনেটর আছে, রিপাবলিকান দলের সিনেটর, অর্থাৎ ট্রাম্প যে দলে সেই দলেরই। এই লিন্ডসে গ্রাহাম একজন ভয়ঙ্কর রকমের হকিশ সেনেটর, হকিশ পলিটিশিয়ান হিসেবে পরিচিত সারা বিশ্বে। তিনি যুদ্ধের পক্ষে সবসময় কথা বলেন এবং শোনা যায় যে তার অস্ত্র খাতে তার নাকি প্রচুর পরিমাণে বিনিয়োগ করা আছে। এবং যুদ্ধ হলে যেহেতু অস্ত্র বিক্রির পথ সুগম হয়, এই জন্য এরকম মার্কিন অনেক পলিটিশিয়ান এবং ব্যবসায়ী তারা যুদ্ধের পক্ষে কথা বলেন এবং অনেক সময় প্যাচ লাগিয়ে যুদ্ধ লাগিয়ে দেন। তিনি গতকালকে ইসরায়েলে এসেছেন। ইসরায়েল সফরে এসে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে ইরানের বিরুদ্ধে কয়েক মাস না কয়েক সপ্তাহের ভিতরে যুদ্ধ শুরু হতে পারে। এবং তিনি কথা বলেছেন যে ইরানের যে আলেম ওলামারা যারা ক্ষমতায় আছেন এবং সর্বোচ্চ নেতার কথা বলেছেন যে আয়াতুল্লাহরা যারা ক্ষমতায় রয়েছে, তারা যদি ক্ষমতায় টিকে থাকেন তাহলে সেটা হবে ইরানের জন্য
অনেক বড় একটা বিজয়। অতএব তাদেরকে কোনোভাবে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। এই লিন্ডসে গ্রাহামের কিন্তু মার্কিন রাজনীতিবিদদের উপরে ব্যাপক প্রভাব, তিনি কিন্তু খুবই প্রভাবশালী সেনেটর। তো এই সেনেটর এই বক্তব্য দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প তো আবার ওটা বলেছেন যে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে ইরানের জন্য, এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তো আরো একটি বিমানবাহী রণতরী পাঠানো হয়েছে, জেরাল্ড আর ফোর্ড নামে একটা বিমানবাহী রণতরী। সেক্ষেত্রে আমেরিকার পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইরান ওই পরমাণু চুক্তি আমেরিকার বা ইসরায়েলের শর্ত অনুযায়ী চুক্তি করবে কি করবে না। ইরান পরিষ্কার করে বলে দিয়েছে তারা করবে না, তাহলে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে, এমন একটা অবস্থা মোটামুটি ভাবে আমাদের সামনে পরিষ্কার। সেই কারণে আজকের এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, এবং হরমুজ প্রণালীর কথা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আর এই যে মহড়াটা চালাচ্ছে এটাও খুব গুরুত্বপূর্ণ। মহড়াটা শুরু হয়েছে জাস্ট হরমুজ প্রণালীর আশেপাশের এলাকায়, একদম কাছেই, যেখান থেকে হরমুজ প্রণালী ক্রস করলেই ওমান উপসাগর এবং ভারত মহাসাগর। অর্থাৎ হরমুজ প্রণালীর পূর্ব পাশে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সাথে যে স্ট্রাইক গ্রুপ রয়েছে তারা। আর হরমুজ প্রণালীর পশ্চিম পাশে পারস্য উপসাগরের ভেতরে রয়েছে ইরানের যুদ্ধজাহাজ এবং ইরানের প্রস্তুতি। অবশ্যই পারস্য উপসাগরে কিন্তু মার্কিন পঞ্চম নৌঘাটির অবস্থান, সেটা বাহরাইনের উপকূলে। তো এই হরমুজ প্রণালী এলাকায় এই মুহূর্তে যখন মহড়া চালানো হচ্ছে, তখন আশঙ্কা করা হচ্ছে যুদ্ধ যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। যুদ্ধ যদি শুরু হয় তাহলে কি হবে? হরমুজ প্রণালী হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল প্রণালী। এখান থেকে প্রতিদিন 2,10,00,000 ব্যারেলের বেশি বা এই পরিমাণ তেল এখান থেকে প্রতিদিন পরিবহন হয়। তো শুধু তেল না, একই পরিমাণে গ্যাস এখান থেকে যায়। অর্থাৎ যে পরিমাণে সারা বিশ্বের 20% তেলের চাহিদা এখান থেকে মেটে, এই পথে পরিবহন করে 20% গ্যাস এলএনজি, অর্থাৎ যে তরল যে গ্যাস, যেটা আমরা জ্বালানি গ্যাস হিসেবে ব্যবহার করি, এটাও এখান থেকে যায়। সেক্ষেত্রে তেল এবং গ্যাস তো যায়, এছাড়া আরো অন্য রকমের বাণিজ্য তো আছেই। বিভিন্ন রকমের পণ্য এখান থেকে সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত, ওমান বা ইরান পাঠায়। আবার এই সমস্ত দেশে বিভিন্ন দেশ থেকে পণ্য আসে। সেক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বাণিজ্য রুট। এই বাণিজ্য রুটটা বন্ধ হয়ে যেতে পারে যদি যুদ্ধ শুরু হয়। এই রুট যদি বন্ধ হয়ে যায় তাহলে সারা বিশ্বের অর্থনীতি মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়বে, সারা বিশ্বের অর্থনীতি অস্থিতিশীল হবে, শিল্প কলকারখানার উৎপাদন বন্ধ হবে, এবং সারা বিশ্বে বিভিন্ন রকমের পণ্যের দাম বেড়ে যাবে, এবং বাংলাদেশের মতো এইরকম পর্যায়ের দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমাদের তেলের যোগান, তেলের সরবরাহ বা গ্যাসের সরবরাহ পুরোটাই মধ্যপ্রাচ্য নির্ভর, এবং আমাদের তেল গ্যাস ওখান থেকে আসে। আমাদের হাতে এত বেশি স্টকও নেই যে আমরা অনেকদিন চালাবো সেই সমস্ত আমাদের মজুদ তেল গ্যাস দিয়ে। ফলে আমরা সবচেয়ে বিপদে পড়বো। ইরান কি ধরনের মহড়া চালাচ্ছে সেখানে আমি আগেই বলেছি। ইরান সেখানে ড্রোন, মিসাইল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, স্পিড বোট, এগুলোতে মহড়া চালিয়েছে। এখন যে কোনো সময় আজকে অনেক বড় পর্যায়ের মহড়া হবে। আজকে এই মহড়ার প্রধান ধাপ। প্রশ্ন হচ্ছে যে এই টাইমিংটা কেন গুরুত্বপূর্ণ? ইরান হয়তো বেছে নিয়েছে এই টাইমটা অনেকগুলো কারণে। একটা হতে পারে যে জেনেভায় আলোচনা, আপনারা খেয়াল করে থাকবেন যে ওমানে যেদিন আলোচনা শুরু হয়েছিল সেখানে কিন্তু সেন্টকমের প্রধান তিনি সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু ইরান এটাকে পছন্দ করেনি। আর যেহেতু ইরানের বিরুদ্ধে এখন প্রচন্ড রকমের হুমকি, এবং বলা হচ্ছে যে আলোচনা ব্যর্থ হলেই যুদ্ধ, ফলে ইরান এই সিগন্যাল দিয়ে দিল আমেরিকাকে বা বিশ্ববাসীকে বা পারস্য উপসাগরীয় দেশগুলোকে যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমরা প্রস্তুত, এবং যুদ্ধ শুরু হলে পরিণতি কি হবে হয়তো তার সিগন্যাল তারা দিয়ে দিতে চেয়েছে। টাইমিংটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আঞ্চলিক উত্তেজনা প্রচন্ড রকমের, এবং ইরানের উপরে মারাত্মক রকমের চাপ, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে। অবশ্যই আমেরিকা ইসরায়েলের চাপের ব্যাপারে ইরানের সরাসরি কথা হচ্ছে যে কোন রকম কোন চাপের কাছে মাথা নত করবে না ইরান, তার অধিকার পরিপূর্ণ বজায় রেখে চুক্তি হবে, এবং আমেরিকার সাথে যদি কোনো চুক্তি হতে হয় তাহলে অবশ্যই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা কমপ্লিটলি প্রত্যাহার করতে হবে, তা না হলে চুক্তি হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে কয়েকদিন আগে ইরানের সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দুর রহিম পুসাবি বলেছেন 2-3 দিন আগে যে এবার যদি কোনো রকমের আমেরিকা যুদ্ধ শুরু করে তাহলে তাদেরকে কঠিন শিক্ষা দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে যে ইরান কি কঠিন শিক্ষা দিতে পারবে, তার কি সেই সক্ষমতা আছে? এই নিরিখে আমি একটু আলোচনা করি। আমরা ইরানের যে সামরিক সক্ষমতার কথা জানি বা যা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা, আমেরিকার বিরুদ্ধে হামলা চালানো, আমেরিকার ঘাঁটিগুলোতে বিভিন্ন জায়গায়, কাতারে, ইরাকে ইরান যে সমস্ত হামলা চালিয়েছে, এবং পারস্য উপসাগরে মার্কিন
যুদ্ধ জাহাজ একবার আটক করেছিল, অন্তত 10 জন সেনা সহ। পারস্য উপসাগরে বেশ কয়েকবার ব্রিটিশ তেলবাহী জাহাজ আটক করেছে। এমনকি ইরানি জাহাজ থেকে তেল খালাস করে মার্কিন একটি জাহাজ যখন রওনা দিয়েছে, তখন ইরান আবার সেই মার্কিন জাহাজকে আটক করেছিল এবং সেই জাহাজ থেকে মার্কিনীদের দিয়ে তেল খালাস করিয়ে বলেছিল যে যাও, উপকূলের দিকে নিয়ে যাও। অর্থাৎ আমেরিকাকে কখনো ইরান পারস্য উপসাগর এলাকায় ছাড় দেয়নি। তো এই সমস্ত প্রেক্ষাপট থেকে বোঝা যাচ্ছে যে ইরান খুবই শক্তিশালী একটা অপোনেন্ট আমেরিকার জন্য, এবং এই মুহূর্তে ইরানকে রাশিয়া এবং চীন প্রচুর পরিমাণে অস্ত্র এবং যুদ্ধ সরঞ্জাম দিয়ে হেল্প করেছে, যেমন বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র, বিমান, কেউ কেউ বলছে ড্রোনও দিয়েছে, তারপরে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, তারপরে রেডার সিস্টেম, বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া এবং চায়না। তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে ইরানের প্রস্তুতি ব্যাপক, এবং ইরানের প্রস্তুতি ব্যাপক বলেই আমেরিকা অনেকদিন ধরে হামলা করবে বলেও হামলা করার সাহস পাচ্ছে না বা করছে না, এবং একটা রণতরী দিয়ে হচ্ছে না, তাতে তারা মনে করছে যে এটাই যথেষ্ট নয়, এই জন্য আরেকটা রণতরী আনা হচ্ছে। এবং শোনা যাচ্ছে যে মধ্যপ্রাচ্য অঞ্চলে এই যে বিমানবাহী রণতরী থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যে সমস্ত ঘাঁটি, টোটাল তাতে 40,000 মার্কিন সেনা রয়েছে, হয়তো বেশিও থাকতে পারে। অন্তত 150-200 বিমান, যুদ্ধ বিমান, B-2, B-52, এরকম বিভিন্ন রকম বোমারু বিমান, আরো সমস্ত সবকিছু আছে। তারপরে হামলা চালাচ্ছে না, তার মানে ইরানের সক্ষমতা সম্পর্কে আমেরিকা এবং ইসরায়েল খুব ভালো করে জানে। সেক্ষেত্রে যুদ্ধ হলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। কে হারবে কে জিতবে সেটা পরের কথা, কিন্তু ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হবে এটা পরিষ্কার। এই যুদ্ধ হলে সবচেয়ে বাজে পরিস্থিতি কোথায় তৈরি হবে? আমরা সবসময় বলছি বাজে পরিস্থিতি তৈরি হলে যেখানে হবে সেটা হচ্ছে যে একেবারে দেন এন্ড দেয়ার বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাবে, পণ্যের দাম বেড়ে যাবে, বিশ্ব অর্থনীতি কলাপস করবে, বিশ্বের শেয়ার মার্কেট গুলো ক্ষতিগ্রস্ত হবে, তারপরে বিভিন্ন দেশ একেবারে তাৎক্ষণিকভাবে বড় রকমের ক্রাইসিসে পড়ে যাবে, ডলার এবং আন্তর্জাতিক যে সমস্ত মুদ্রা সেগুলোর পতন হতে পারে, সোনা রূপা এগুলোর দাম বেড়ে যেতে পারে। এরপরে সবচেয়ে দুঃখজনক যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে যে যুদ্ধে এখানে হয়তো মার্কিন সেনারা মরবে ইরানের হামলায়, ওপাশে ইরানে বেসামরিক জনগণের ভয়ঙ্কর রকমের ক্ষয়ক্ষতি হবে, এতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে সবচেয়ে বাজে সিনারিও হবে এই জায়গায় যে বেসামরিক লোকজনের হতাহতের ঘটনা ঘটবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। যাওয়ার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে, যে এই যে হরমুজ প্রণালীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কি শো অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতা প্রদর্শন, পেশি শক্তি দেখানো, নাকি কারোর জন্য স্ট্র্যাটেজিক সিগন্যাল? আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।